স্বচ্ছতা ও দায়বদ্ধতার দোহাই দিয়ে দেশের প্রতিটি নাগরিকের যাবতীয় তথ্য সংগ্রহ করছে কেন্দ্র। এমনকি রান্নার গ্যাস, ড্রাইভিং লাইসেন্স এগুলোর সঙ্গেও আধার বায়োমেট্রিক যোগ করার কথা বলা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রীর শিক্ষা সংক্রান্ত তথ্য নথি প্রকাশ্যে আনা যাবে না, সাম্প্রতিককালে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অশোক সরকার এবং রয়েছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এডিটর ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত। অশোক দা, দিল্লি হাইকোর্ট এই যে জানিয়ে দিল যে প্রধানমন্ত্রীর 1978 সালে যে স্নাতক যারা হয়েছেন সেই যে তথ্য চাওয়া হয়েছিল সেই তথ্য জানাতে দিল্লি হাইকোর্ট জানাতে বাধ্য নয়, জানাবে না, এরকমই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল দিল্লি ইউনিভার্সিটি তা জানাতে বাধ্য নয়। আপনার প্রাথমিক কি মত, যেখানে দেশের সমস্ত নাগরিকের কোনো তথ্য থাকছে না গোপন, যেখানে যারা জনপ্রতিনিধি হচ্ছে, নির্বাচনে যে কেউ নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের সমস্ত তথ্য সেগুলো তুলে ধরতে হচ্ছে, বাধ্যতামূলক সেগুলো দিতেই হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কেন এই ধরনের কথা আদালতের বলার পেছনে কারণ কি? হ্যাঁ, মানে এটা একটা বিষয়, যে বিষয়টা আসলে 2016 সাল থেকে কিন্তু জিনিসটা চলছে। প্রথম এই অভিযোগটা এনেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, যে প্রধানমন্ত্রীর যে ডিগ্রি আছে সেই ডিগ্রি যেটা উনি ইলেকশন কমিশনের যে এফিডেভিট দিতে হয় প্রার্থী হওয়ার সময়তে, সেই প্রার্থী হওয়ার সময়ের এফিডেভিটে উনি উল্লেখ করেছেন, সেই উল্লেখ যেটা করা হয়েছে তার একটা প্রমাণ কেজরিওয়াল দাবি করছে। সেই দাবি করার পরে মানে প্রথমে তো দিল্লি বিশ্ববিদ্যালয় দিতে রাজি হয়নি, তার বিরুদ্ধে কেন্দ্রীয় ইনফরমেশন কমিশনে যাওয়া হয়, কেন্দ্রীয় তথ্য কমিশনে যাওয়া হয়। কেন্দ্রীয় তথ্য কমিশন কিন্তু রায় দিয়েছিল যে যেহেতু প্রধানমন্ত্রী একজন পাবলিক ফিগার এবং দেশের প্রথম নাগরিক, কাজেই এবং তিনি স্বেচ্ছায় এফিডেভিটে বলেছেন তার একটা ব্যাচেলর ডিগ্রি আছে 1978 সালের, এবং পরে একটা MA ডিগ্রিও আছে, কথাও বলা হয়েছে, কাজেই এটা দিতে দিল্লি বিশ্ববিদ্যালয় দেখাতে বাধ্য। এই জন্যে আরেকটা কারণও বলা হয়েছিল সেখানে তখন, যে 1978 সালে যেভাবে পরীক্ষা হওয়ার পরে মানে ছাত্রছাত্রীদের পাশ ফেলের খবরটা প্রচার হতো বা দেওয়া হতো, তখন কিন্তু সেটা নোটিশ বোর্ডে সবার নাম টাঙিয়েই দেওয়া হতো। তখন তো কম্পিউটারের ব্যবস্থা ছিল না যে আপনার বাড়িতে ইমেল করে আপনি পাস করেছেন কিনা জানিয়ে দেবে, অন্য কেউ জানতে পারছে না যদি আপনি নিজে না বলেন, যেটা এখন বহু বিশ্ববিদ্যালয়ে প্রচলিত হয়ে গেছে। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তো পাশ ফেলের খবরটা কিন্তু আপনিই জানতে পারেন, আপনি যদি ছাত্র হন, অন্য কেউ জানতে পারে না, কারণ ওটা নোটিশ বোর্ডে টাঙানো হয় না। তখন কিন্তু নোটিশ বোর্ডে টাঙানো হতো। কাজে 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় যেটা নোটিশ বোর্ডে টাঙিয়েছিল, সেইটা এসে 2016 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় কেন দেখাবে না, এই প্রশ্নটা উঠেছিল। এটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যেহেতু তিনি প্রথম নাগরিক এবং তিনি একজন পাবলিক ফিগার, কাজে এবং তিনি নিজে স্বেচ্ছায় ডিগ্রির কথা বলেছেন, কাজে সেটা দিল্লি বিশ্ববিদ্যালয় গোপন করার কি? প্রধানমন্ত্রী নিজে তো গোপন করেননি তার ডিগ্রি আছে, এবং আমাদের তো সন্দেহ করার কোনো কারণ নেই যে ওনার ডিগ্রি নেই, কারণ উনি নিজে স্বেচ্ছায় শপথ নিয়ে, এফিডেভিট করা মানে শপথ নিয়ে বলেছেন। কাজেই দিল্লি বিশ্ববিদ্যালয় কি করে বলছে যে আমি ডিগ্রি দেখাবো না? এটা একটা অদ্ভুত ফ্যালাসি ছিল, এবং সেই কারণেই কেন্দ্রীয় ইনফরমেশন কমিশন আর কেন্দ্রীয় তথ্য কমিশন বলেছিল যে দিল্লি বিশ্ববিদ্যালয়কে দেখাতে হবে। এবারে যখন দিল্লি বিশ্ববিদ্যালয় তার উত্তরে হাইকোর্টে যায়, সেই হাইকোর্টে মামলাটা বেশ কয়েক বছর ধরে ঝুলে রয়েছে, এবং ঝুলে থাকার পরে শেষ পর্যন্ত হাইকোর্টে বলা হচ্ছে যে ব্যক্তির ডিগ্রি হচ্ছে প্রাইভেট তথ্য, কাজে সেই ডিগ্রিটা জনসমক্ষে জানানো যাবে না। আমি এটার মানেটাই বুঝলাম না, এই জন্যে যে সেটা যদি প্রাইভেট তথ্য হয় তাহলে সেটা নির্বাচন কমিশনের প্রার্থী সংক্রান্ত এফিডেভিটে দেওয়া হচ্ছে কি করে? এবং সেটা তো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে যে তার এই ডিগ্রি আছে। শুধু যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেই বছরে যারা যারা পাশ করেছে তাদের তালিকা, যার মধ্যে তার নামও আছে, এটা ধরেই নেওয়া যায়। এইটা দিল্লি বিশ্ববিদ্যালয় দেবে না কেন, যে এটা ওনার প্রাইভেট ব্যক্তি বলে, সেইটা আমার কাছে একেবারেই পরিষ্কার নয়। এবং আমার এটা মনে হয়েছে যে এইটা আরো একটা উদাহরণ
যে উদাহরণটার পরিপ্রেক্ষিতে আমার একটা সাধারণভাবে মনে হচ্ছে যে ক্রমশ ক্রমশ রাষ্ট্রতন্ত্র কিন্তু এই যে স্বচ্ছতার মানে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনার যে চেষ্টাটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্য জানার অধিকার আইনের 2005 সালে চালু হয়েছিল, সেইখান থেকে ক্রমশ সরে আসছে। এটা আজকে সরে আসছে তা নয়, আর সরে আসার প্রক্রিয়াটা চালু হয়েছে কিছুদিন ধরেই। আমি এই প্রসঙ্গে কিন্তু আরেকটু বিষয়টাকে বড় করে বলতে চাই। আপনি দেখবেন যদি খেয়াল করে, দিল্লি হাইকোর্ট কিন্তু সরকার নয়, দিল্লি হাইকোর্ট একটা সাংবিধানিক সংস্থা, সেটা একটা আদালত এবং সেটা শীর্ষস্থানীয় আদালত এবং সে রাষ্ট্র ব্যবস্থার একটা অঙ্গ। তারা বলছে যে বিশ্ববিদ্যালয়কে দেখানোর প্রয়োজন নেই, অর্থাৎ বিশ্ববিদ্যালয় এই তথ্যটা গোপন রাখতে পারে। অন্যদিকে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন আরেকটা সাংবিধানিক সংস্থা, তারা গিয়ে সুপ্রিম কোর্টে বলছে এবং জনসমক্ষে বলছে যে আমরা যে 65 লাখ লোকের নাম বাদ দিয়েছি সেই নামগুলি প্রকাশ করব না। সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে তুমি যে লোকটি নাম বাদ দিয়েছো সেই বা জানছে কি করে যে সে তার নাম বাদ গেছে। এই যে একেবারে এলিমেন্টারি প্রশ্ন, যেটা যে আমার নাম বাদ গেছে কিনা সেই নামটা আমি জানবো কি করে, সুপ্রিম কোর্টে আপনি যদি ওই দিনকার যে চর্চা, সেটা যদি সুপ্রিম কোর্টের যে তর্ক বিতর্ক হয়েছে আলোচনা, সেটা যদি খেয়াল করে দেখেন একটু, দেখবেন 45 মিনিট ধরে ইলেকশন কমিশন বলার চেষ্টা করেছে। প্রথমে বলেছে যে না, এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তারপরে বলেছে আমরা তো দিয়েই দিয়েছি। তখন এই পক্ষের উকিলরা বলেছে না ওরা দেননি, তখন ওরা উদাহরণ দিয়ে কয়েকটা দেখিয়েছেন যে হ্যাঁ দিয়েছি, তখন এরা আবার মানে দেখিয়েছেন যে না ওটা করেননি। তখন ওরা বলেছে আমরা জেলার ইলেকশন অফিসারের ওয়েবসাইটে দিয়ে দেবো, তখন এরা বলেছেন যে এরকম কোনো ওয়েবসাইটই নেই। মানে 45 মিনিট ধরে একটা তথ্য যেখানে 65 লাখ লোকের নাম বাদ গেছে, সেই তথ্যটা যাতে না দিতে হয়, তার জন্য বাংলায় যাকে পায়তারা বলে, সেই পায়তারা ইলেকশন কমিশন করেছে, শেষ পর্যন্ত তাকে দিতে বাধ্য হয়েছে। এটা আরেকটা উদাহরণ। এবং এখানে এটাও পরিষ্কার যে ইলেকশন কমিশন তো সরকার নয়, রাজনৈতিক দল নয়, তারা এই কাণ্ডটা করছে। আজ আমাদের পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটছে। এই যে দাগী শিক্ষকের তালিকা তো সুপ্রিম কোর্ট বলেছিল প্রকাশ করতে হবে, সে তো অনেকদিন আগেই বলেছিল, তারপর থেকে সরকার বসে আছে। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যখন একটা ভৎসনা করলো যে তোমরা প্রকাশ করনি কেন, তার সঙ্গে সঙ্গে 1800 কতজনের যেন একটা তালিকা বেরিয়ে গেল। অর্থাৎ একই জিনিস এই ঘটনার এখানেও ঘটছে। আমরা এর আগে আমরা দেখেছি এই যে অপারেশন সিঁদুরের পরে যে কটা বিমান ধ্বংস হয়েছে, এটা প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে, এটা আরটিআই করে জিজ্ঞেস করা হয়েছে। আরটিআই এর উত্তরে তো তারা বলেছে এটা ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন, আমরা উত্তর দেবো না। প্রেস কনফারেন্সেও এয়ার চিফ মার্শাল বা এয়ারফোর্সের অধিকর্তা তারা কিন্তু এই প্রশ্ন এড়িয়ে গেছে। মানে কটা বিমান ধ্বংস হয়েছে এই তথ্যটা পর্যন্ত, যেটা কিন্তু কার টাকায় কেনা, জনতার টাকায় কেনা, তাই তো, জনতার ট্যাক্সের টাকায় এই বিমানগুলি কেনা। বিমানগুলি কোথায় ব্যবহার হয়েছে, কোথায় বোমা মেরেছে, এগুলো নিশ্চয়ই ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। কিন্তু কটা বিমান ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে যাওয়ার পরে তো আর বিমানের কিছু থাকছে না, কাজে সেই উত্তরটা তো দেওয়ার কোনো স্বচ্ছতাটার ভিত্তিতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো কোনো মানে বাধা থাকতে পারে না। সেটা পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্স দিতে রাজি নয়। ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সরকার নয়, তারা আরেকটা মানে দেশের রাষ্ট্রের অঙ্গ। আপনি যদি এর অনেকদিন না, মানে কয়েক বছর আগের কথা, কোভিডের সময়তে পিএম কেয়ার ফান্ড বলে একটি বস্তু চালু হয়েছিল, এখন সবাই ভুলে গেছে সেটার কথা। সেই পিএম কেয়ার ফান্ডের যখন জানানোর প্রশ্ন উঠলো যে এই ফান্ডে কে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, কিভাবে খরচা হয়েছে, একাধিক লোক আরটিআই করেছিল মানে তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছিল। তখন বলা হলো যে পিএম কেয়ার ফান্ড হচ্ছে প্রাইভেট ফান্ড, এটা সরকারি ফান্ডই নয়, কিন্তু সে তার চালনা করছে কিন্তু প্রাইম মিনিস্টার অফিস, পিএমও, এবং তার নামটা কিন্তু নরেন্দ্র মোদী ফান্ড নয়, প্রাইম মিনিস্টার ফান্ড। এবং সেটা কোর্ট মেনেও নিয়েছিল। কাজে আমাদের দেশে সাম্প্রতিককালে আমি আরো উদাহরণ দিতে পারি,
আমি যেটা এইটা কথা বলতে মানে বলা হচ্ছে বলে আমি দেখলাম যে আদালত একটা নতুন ইনোভেশন করেছে সাম্প্রতিককালে, সেটা অবশ্য আদালত আবার নিজেরাই ফিরিয়ে নিয়েছে, এটা অত্যন্ত ভরসার কথা। কিন্তু প্রায় 4 বছর ধরে আদালত একটা ইনোভেশন করেছিল অস্বচ্ছ, ওপেক মেথড। সেই ইনোভেশনটার নাম হচ্ছে সিল্ড কাভার, যেখানে কেউ সরকার তাদেরকে সিল্ড কাভারে দেখাচ্ছে কিন্তু তারা বিপক্ষের উকিলকে সেটা দেখাচ্ছে। উদাহরণ, একাধিক উদাহরণ আছে। ভীমা কোরেগাঁও কেসের তাদের বিরুদ্ধে কি করা হয়েছে সেটা সিল্ড কাভারে দেখানো হয়েছে। এনআরসি আসামের যে তালিকা, সেটা সুপ্রিম কোর্ট নিজেই তাদেরকে বললো যে আমাদের সিল্ড কাভারে জমা দেবে, তোমাদের প্রোগ্রেস কি হচ্ছে। এনআরসি একটা পাবলিক এক্সারসাইজ, সেই পাবলিক এক্সারসাইজের তথ্য সুপ্রিম কোর্ট নিজে বলছে যে তোমরা সিল্ড কাভারে জমা দাও, আমাদের জনতাকে জানানোর দরকার নেই, বিপক্ষকে জানানোর দরকার নেই। রাফায়েল ফাইটার জেটের নিয়ে প্রশ্ন উঠেছিল, আদালতে গিয়েছিল, আপনার মনে থাকবে সেটা, সালটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তখনও কিন্তু বলেছিল সিল্ড কাভারে আমরা দিয়ে দিচ্ছি তথ্য, কিন্তু জনতাকে আমরা জানাবো না। অর্থাৎ আমাদের এখানেতে একটা বেশ একটা যথেষ্ট, মানে আমি বলবো যে একটা সচেতন সাংগঠনিক প্রাতিষ্ঠানিক প্রায় সর্বব্যাপী একটা প্রচেষ্টা শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে, যেখানে রাষ্ট্রতন্ত্র, আমি আবার ওই কথাটা ব্যবহার করি, এন্টায়ার অ্যাপারেটাস অফ দ্য স্টেট ক্রমশ স্বচ্ছতা থেকে সরে যাচ্ছে। শুধু সরে যাচ্ছে না, স্বচ্ছতা যাতে না আনতে হয় তার জন্য যত রকম প্রয়োজন তত রকম কাজ করে যাচ্ছে। আপনার এটা এই প্রসঙ্গে বলা দরকার, আমি এইটুকু বলে একটু শেষ করবো, পরে আবার আসবো। সেটা হচ্ছে 2005 সালের পরে যখন তথ্য জানার অধিকার আইন চালু হয়, তারপরে আজ পর্যন্ত মানে খুব স্পষ্টভাবে মিডিয়া রিপোর্ট থেকে বলা যায় যে 50 জনেরও বেশি তথ্য জানার অধিকার কর্মী, যাদেরকে সাধারণত আরটিআই অ্যাক্টিভিস্ট বলে, তাদের হত্যা করা হয়েছে। প্রায় 300 জনের উপর আরটিআই কর্মীর উপরে নানা রকম হ্যারাসমেন্ট ইত্যাদি করা হয়েছে, এবং এই ঘটনাটা কিন্তু হয়ে চলেছে। এর উদাহরণও বহু আছে, এটা গুগল খুললেই পাওয়া যায়, সবাই চাইলেই দেখতে পাবে। যেটা তার মানে উঠছে সেটা হচ্ছে যে যেসব তথ্যগুলি জনতার জানা প্রয়োজন, এবং তার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে বিহারের এই এসআইআর, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে অনেকে বলছেন আসলে এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এটা স্পেশাল ইন্টেন্সিভ ডিলিশন, এসআইডি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সেই প্রসঙ্গে সব থেকে বেশি করে দেখা যাচ্ছে যে স্বচ্ছতা যাতে না থাকে, যাতে জরুরি তথ্য জনতা না জানতে পারে, যে তথ্য জানলে জনতা প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করার ক্ষমতা তৈরি হবে, সেই বিষয়ে সব থেকে খুব সচেতনভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং বেশ রীতিমতো একেবারে গুছিয়ে একটা প্রচেষ্টা কিন্তু চলছে। প্রধানমন্ত্রীর ডিগ্রিটা প্রকাশ না করাটাও কিন্তু এই একই পর্যায়ের মধ্যে পড়ে। যে জিনিসটা মানে একটা পাবলিক ফিগার, তার ডিগ্রি তিনি নিজে এফিডেভিট করে বলেছেন আমার এই ডিগ্রি আছে, সেইটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের কে বলা হচ্ছে যে তাদের প্রকাশ করার দরকার নেই। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, এই ঘটনাটা কিন্তু গুজরাট হাইকোর্টেও গিয়েছিল। মানে গুজরাট হাইকোর্ট থেকে, গুজরাটেও একজন এই প্রধানমন্ত্রী ডিগ্রি চেয়ে একটা আরটিআই করেছিল। সেই মানে সেটা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রীর এমএ ডিগ্রি। সেই এমএ ডিগ্রিটা একটা মানে বিখ্যাত এমএ ডিগ্রি, আপনারা সবাই জানবেন। সেটা এমএ ডিগ্রিটার নাম হচ্ছে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, এই এমএ ডিগ্রি। তার বিরুদ্ধে একটা আরটিআই হয়েছিল গুজরাটে। সেই আরটিআইতে গুজরাট হাইকোর্ট বলেছিল যে না, এটা প্রকাশ করার কোনো দরকার নেই। শুধু তাই নয়, সব থেকে শুনলে সবাই অবাক হবেন, ওই মামলাটাতে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু প্রথম বিপক্ষ পার্টি ছিলেন না, মানে প্রথম বিবাদী উনি ছিলেন না, উনি ছিলেন তৃতীয় বিবাদী। তার নামটা জোড়া ছিল, যে যেহেতু অরবিন্দ কেজরিওয়াল প্রথম তুলেছিলেন এই বিষয়টা, গুজরাট হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে 25,000 টাকা জরিমানা করেছিল।
যে আপনি এই তথ্যটা জানতে চাইছেন। কাজে আমাদের দেশে আমরা শুধু শুধু যে সরকার বা রাজনৈতিক দলকে বলি, আর রাজনৈতিক দলের কথা তো বললে সব থেকে প্রথমেই বলতে হয় যে রাজনৈতিক দল তো প্রথমেই বলে দিয়েছিল, এবং সেখানে সিআইসি অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার যদিও বলেছেন যে রাজনৈতিক দলের হিসাব নিকাশ পাবলিক ডোমেনে আনতে হবে, কোনো রাজনৈতিক দল সেটা কোর্টে চ্যালেঞ্জ করেনি, কিন্তু কোনো রাজনৈতিক দল সেটা মানেও নি। এবং তারা দাবি করেছে যে রাজনৈতিক দলের হিসেব নিকেশ জনসমক্ষে আনার কোনো প্রয়োজন নেই, কারণ তারা পাবলিক অথরিটি নয়। অর্থাৎ তথ্য জানার অধিকার আইনে যারা পাবলিক অথরিটি, তিনি ব্যক্তি হতে পারেন, প্রতিষ্ঠান হতে পারেন, সরকার হতে পারেন, আদালত হতে পারেন, রাষ্ট্রের সমস্ত অথরিটিদেরই পাবলিক অথরিটি বলা হয়, তাদের মধ্যে ওরা পড়েন না, সেই জন্য ওরা আরটিআই এর মধ্যে না।